মিতা, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। এখন বল, তোর কি খবর? পড়াশুনো কেমন হচ্ছে? আমি ভালো আছি সজীবদা, আমার পড়াশোনাও ভালো চলছে। এখন বলো, তুমি কেমন আছো? হ্যাঁ, বেশ ভালো নাই রে, খুব কাজের চাপ। এত কাজের চাপ আর ভালো লাগে না। আচ্ছা, কাজের কথা এখন থাক, তুই আমার বাইকে ওঠ, কলেজে পৌঁছে দেব। অফিস যাবার পথেই তো তোর কলেজ। পৌঁছে দিলে তো ভালোই হতো, কিন্তু আমি যে যেতে পারবো না। সামনে আমার বান্ধবী রেনুর বাড়ি, আমরা একসঙ্গেই কলেজে যাই। ওকে ফেলে আগে চলে গেলে আমার সাথে 1 মাস আর কথা বলবে না। তাহলে আর কি করা যায়, আমি গেলাম, পরে আবার দেখা হবে, কেমন? ঠিক আছে সজীবদা। এই রেনু, কোথায় তুই? এখনো রেডি হোসনি? দেরি হয়ে যাবে তো। ক্লাসে দেরি করে প্রবেশ করলে গোপাল স্যার আবার রাগ করবেন। এই তো হয়ে গেছে, চল চল। এত দেরি করলি কেন রে? আর বলিস না, মা বাড়িতে নেই। গতকাল দিদার বাড়ি গেছে, সকালের সব কাজ আমাকেই গোছাতে হলো। শোন না মিতা, এত কথা না বলে এখন তাড়াতাড়ি পা চালাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেখো কি নিয়ে এসেছি। ও মা, এই তো দেখি বড় বড় চিংড়ি মাছ। শোনো গিন্নি, আজকে কিন্তু চিংড়ি ভাজা আর খিচুড়ি খাবো। সে হবেক্ষণ, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য গরম গরম তেলে ভাজা নিয়ে আসছি। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা বলি, খিচুড়ি রান্নায় দেশি ঘি দেবে কিন্তু। ঘি ছাড়া খিচুড়ি খাওয়াটা ঠিক জমে না। এই লোকটাকে নিয়ে আর পারা যায় না, খালি খাওয়া আর খাওয়া। আমাকে একটু শান্তি করে তেলে ভাজা করতে দাও তো। আহা, যা হয়েছে না গিন্নি, একেবারে অমৃত। তোমাকে একটা কথা বলি, বৃষ্টির দিনে খিচুড়ি আর চিংড়ি ভাজা কিন্তু আমার চাই চাই। দেখলি মিতা, তোর বাবা সারাক্ষণ শুধু খাওয়া নিয়ে ব্যস্ত। ও মা, তুমি এমন বলছো কেন? বাবা একটু খেতে পছন্দ করে, তাই বলে তুমি বাবাকে খোঁটা দিচ্ছ? তুই একদম ঠিক কথা বলেছিস রে মা। দেখলি তো তোর মা আমার সাথে কেমন করে। আমি আবার কি করলাম? তোরা বাবা মেয়ে মিলে সব সময় আমার দোষ ধরার জন্য বসে থাকিস। ও গিন্নি, রাগ করলে? ঠিক আছে, আমরা আর কিছু বলবো না। ঢং করা বাদ দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো তো, আমার হাতে এখনো অনেক কাজ। বেশ বেশ বেশ, খাচ্ছি। রেনু, ভালো হয়েছে এসেছিস, দুজনে গল্প করা যাবে। তোর সাথে আমার একটা জরুরি কথা ছিল রে। আয় বস, কি বলবি বল। মুখটা এমন মলিন করে রেখেছিস কেন? কি আর বলবো বল, বাবার ব্যবসার অবস্থাটা ইদানিং একদম ভালো যাচ্ছে না। সংসারের খরচ চালানোই এখন কষ্টকর হয়ে পড়েছে। এই অবস্থায় আমিও যদি পরিবারকে একটু সাহায্য করতে পারতাম, খুব ভালো হতো রে। কি করতে চাইছিস তুই? তুই কি সজীবদার সাথে একটু কথা বলে দেখবি? ওনার তো বড় অফিসে চাকরি। যদি কোনোভাবে আমার জন্য একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করতে পারে, তাহলে আমার খুব উপকার হতো রে। এ আর এমন কি কথা, তুই একদম চিন্তা করিস না, কাল সকালে সজীবদার সাথে তোর কথা বলবো। কিরে মিতা, আজকে একা দাঁড়িয়ে? তোর বান্ধবী রেনু আসেনি? সজীবদা, তোমার সাথেই তো দেখা করার জন্য দাঁড়িয়ে আছি। আসলে কাল সন্ধ্যায় রেনু আমার কাছে এসেছিল। ওর মনটা যেন খুব খারাপ, ওর বাবার ব্যবসাটা নাকি ভালো চলছে না। তাই নাকি? খুব কষ্টের কথা তো। সজীবদা, তোমার অফিসে কি রেনুর জন্য কোনো কাজের ব্যবস্থা করা যায়? ও খুব বিপদে আছে, তুমি যদি একটু কথা বলে দেখতে খুব ভালো হতো। ঠিক আছে, তুই যখন বলছিস, আমি আজই আমাদের অফিসের ম্যানেজারের সাথে কথা বলে দেখব। কোনো সুযোগ থাকলে নিশ্চয়ই রেনুকে জানাবো। হ্যাঁ সত্যি সজীবদা, অনেক ধন্যবাদ তোমাকে। মিতা, আমি এখন আসি, কেমন? শুনছেন, বিমলের বাড়িটা কোন দিকে বলতে পারেন? বিমলদা, তা আপনাকে তো ঠিক চিনতে পারছি না। এ পাড়ায় তো আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। কি আপনি? আমি বিমলের ছোট মামা। বিমল আমার ভাগ্নে। অনেক বছর আগে একবার ছিলাম, বহুদিন পর এলাম তো, তাই পথঘাট সব কেমন অচেনা লাগছে। বাড়িটা ঠিক চিনতে পারছি না। ও আচ্ছা, বিমলদার মামা আপনি? তাই বলুন, পশ্চিম দিকের ওই যে কাঁচা রাস্তাটা সোজা চলে গেছে দেখছেন, কিছুটা দূর যাওয়ার পরই হাতের বাঁ পাশে একটা সুন্দর পাকা বাড়ি দেখতে পাবেন। ওটাই আমাদের বিমলদার বাড়ি। অনেক ধন্যবাদ বাবা, আমি তবে আসি। আসুন, তবে এক কাপ চা খেয়ে গেলে কিন্তু খুব খুশি হতাম। আপনি কিছুদিন এই গাঁয়ে থাকবেন, তাই সময় করে এসে চা খেয়ে যাব। আচ্ছা, আমি যাই তাহলে। হ্যাঁ।
বিমল, আরে মামা বাবু না, কেমন আছো বলো? কতদিন পর এলে বলো তো। এলাম রে ভাগ্নে, তোদের কথা খুব মনে পড়ছিল। বৌমা আর আমার নাতনি কোথায়? মা মেয়ে মিলে হাটে গেছে, এখনই চলে আসবে। মামা তুমি আগে ঘরে এসে বসো তো। সজীবদা, সেদিন থেকে রেনু বড় আশা নিয়ে বসে আছে। বারবার আমার কাছে জানতে চাইছে কিছু হলো কিনা। তুমি তোমার অফিসে কথা বলে কিছু ব্যবস্থা করতে পারলে? আমি খুব চেষ্টা করেছিলাম রে। গতকালে অফিসে গিয়ে সোজা আমাদের ম্যানেজারের কক্ষে ঢুকেছিলাম। রেনুর পারিবারিক সমস্যা আর বর্তমান পরিস্থিতির কথা বিস্তারিত জানিয়ে একটা ছোটোখাটো পোস্টের জন্য অনুরোধও করেছিলাম। তারপর ম্যানেজার স্যার কি বলল? রেনুর অবস্থা শুনে ওনার খুবই সহানুভূতি হচ্ছে, কিন্তু বড় সমস্যা হলো আমাদের অফিসে এই মুহূর্তে কোনো পদই খালি নেই। নতুন পোস্ট তৈরি না হওয়া পর্যন্ত কাউকে নেওয়া সম্ভব না। তাহলে এখন কি হবে? মেয়েটা যে কতখানি বিপদে আছে তা তো আমি জানি। ও তো ভাবছিল এই কাজটা পেয়ে গেলে অন্তত পরিবারের পাশে দাঁড়াতে পারবে। রেনুর জন্য আসলেই আমার খুব খারাপ লাগছে রে। সাহায্য করবার ইচ্ছা থাকলেও হাত পা বাঁধা। তবে আমি ম্যানেজার স্যারকে বলে রেখেছি, যদি কোনো পোস্ট খালি হয় যেন সবার আগে রেনুর কথা বিবেচনা করে। কি আর করা যাবে বলো সজীবদা? তুমি তো নিজের সাধ্যমতো চেষ্টা করেছো। ভাগ্যে না থাকলে তো আর জোর করে কিছু করা যায় না। আমি গিয়ে ওকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। তুই ওকে ভেঙে পড়তে মানা করিস তো মিতা। আমি আমার পরিচিত অন্য দু এক জায়গায় কথা বলে দেখব, কোথাও সুযোগ হলে তোদের জানাবো। ঠিক আছে, আমি এবার গেলাম। বুঝলি বিমল, শহরের জীবন যে কি অদ্ভুত তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সেদিন বাসে উঠেছি, ভিড়ের মধ্যে এক লোক আমার পায়ে পা দিয়ে একেবারে চেঁচিয়ে উঠে বলে, চোখ কি পকেটে রেখেছেন নাকি? তা আমি তো অবাক। পা মারালো সে, আর ঝাড়ি খাচ্ছি আমি। বলো কি মামা বাবু, শহরে তো দেখছি চোরের মার বড় গলার মতো অবস্থা, উল্টে তোমাকে দোষী বানিয়ে দিল। সত্যি বিমলদা, শহরের মানুষগুলোর মেজাজ যে সবসময় কেন তো চড়া থাকে বুঝি না। তা মামাবাবু, শহরের নাকি গাড়ি ঘোড়ার দাপটে রাস্তা পার হওয়া মহাবিপদ। সে কথার বলো না, রাস্তা পার হওয়া মানে তো একেবারে যুদ্ধ জয় করা। এদিক থেকে একটা গাড়ি আসছে তো ওদিক থেকে হর্ন বাজিয়ে ছুটছে আর একটা। আমরা বাবু গ্রামে অনেক ভালো আছি, যানজটমুক্ত পরিবেশ। গায়ের শান্তি কি আর ওই ইটের খাঁচায় মেলে? সেখানে সবাই ছুটছে, কেউ কারোর দিকে ফিরেও তাকায় না। চায়ের স্বাদও রঘুর দোকানের মতো নয়। গভীর গাভীর দুধ আর সতেজ পাতা না হলে কি আর খাঁটি চা হয়? আপনি আরো কদিন থাকুন, দেখবেন এই গ্রাম ছেড়ে আর যেতে মন চাইবে না। একদম ঠিক। দেখা যাক কতদিন থাকা যায়। হ্যাঁ, ও মা, রেনু তুই এখানে? তুইও কলমি শাক তুলছিস বুঝি? হ্যাঁ কাকিমা, দুপুরে রান্নার জন্য কলমি শাক তুলতে এলাম। কচি শাক হয়েছে খালের পাড়ে। তা তুমি হঠাৎ এই সময় খালের পাড়ে কি মনে করে কাকিমা? আর বলিস না, শহরের মামা আমাদের বাড়িতে এসেছে না, উনি নাকি তাজা শাক সবজির কোনো স্বাদই পান না। আজকে ওনার কলমি শাক আর পোস্তর বড়া খেতে ইচ্ছে করেছে। শহরের মানুষদের তো এইসব দেশি জিনিসের প্রতি খুব টান থাকে কাকিমা। তা তো বটেই, তাই ভাবলাম দুপুরে রান্নার আগে কলমি শাক তুলে নিয়ে যাই। মিতাকে কত করে বললাম, চল রে মা চল, একটু সাহায্য করবি। পড়াশোনার বাহানা দিয়ে সে ঘরে বসে রইল। কাকিমা, তোমাকে আর খালেতে হাঁটু পানিতে নেমে এই কাদায় কষ্ট করে শাক তুলতে হবে না। আমি অনেক শাক তুলেছি, তুমি এখান থেকেই নিয়ে যাও। তা কি করে হয় রে মা? তুই কষ্ট করে এতক্ষণ ধরে শাক তুললি, আর আমি এসে তোর শাক নিয়ে নেব? আমার আর মায়ের জন্য সামান্য একটু হলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে নিয়ে গেলাম। মিতাকে দিয়ে শাক রান্না তোদের বাড়িতে পাঠিয়ে দেব। ঠিক আছে কাকিমা। ভাগ্নে, বৌমার হাতের রান্না কিন্তু সত্যি দারুণ। শহরে এমন খাঁটি ঘিয়ের গন্ধ আর চিংড়ির স্বাদ পাই না বললেই চলে। একেবারে অমৃত রে বিমল, অমৃত। ঠিক বলেছ মামা বাবু, এ বর্ষার দিনে গরম খিচুড়ি আর সাথে চিংড়ি ভাজা ছাড়া কিচ্ছু চাই না। গিন্নি, তোমার হাতের রান্নার প্রশংসা না করে আর পাচ্ছি না, বুঝলে?
হয়েছে হয়েছে, এখন প্রশংসা থামিয়ে ভালোই ভালোই খাওয়াটা শেষ করো তো। বৌমা, আমাদের মিতা কোথায় গেল? আজকে তোর কলেজ ছুটি, মেয়েটাকে ডাকো না, সবাই একসাথে বসে খাই। ওকে তো ডেকেছিলাম, বলো শরীরটা নাকি ভালো লাগছে না, ঘরেই চুপচাপ বসে আছে। কি রে মা মিতা, তোর মুখটা এমন ভার হয়ে আছে কেন? শরীর খারাপ নাকি? না বাবা, শরীর খারাপ না, মনটাই খুব খারাপ। রেনুর কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। রেনু তোর সবান্ধবী, ও আবার কি হলো ওর? হ্যাঁ, রেনুদের সংসারের অবস্থা দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে বাবা। কাকার ব্যবসা একদম বন্ধ। রেনু একটা চাকরির জন্য খুব চেষ্টা করছিল, কিন্তু সজীবদা জানালো ওদের অফিসে কোনো পদ খালি নেই। মেয়েটা খুব অসহায় হয়ে পড়েছে, ওর জন্য যদি কিছু একটা করতে পারতাম খুব ভালো হতো। শোন নাতনি, মন খারাপ করে তো সমাধান হবে না। এই যে গ্রামে এসে কয়েকটা দিন কাটালাম, আমি বুঝতে পারছি এখানকার মানুষগুলোর মনের সাথে এখানকার খাবারের স্বাদও সুন্দর। আজকে তোর মায়ের হাতের এই চিংড়ি ভাজা আর খিচুড়ি খেয়ে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি দাদু? তোরা দুজন মিলে এই খিচুড়ি আর চিংড়ি ভাজার একটা ছোটখাটো খাবারের হোটেল বা স্টল চালু করছিস না কেন? তোদের কাজও হবে, আবার রেনুর পরিবারটাও বেঁচে যাবে। দাদু, তুমি একদম ঠিক বলেছ। রেনুও খুব ভালো রান্না করে। আমরা যদি ছোট করে একটা খাবারের দোকান শুরু করি, খারাপ হয় না। তোদের ব্যবসা শুরু করার মূলধন হিসেবে আমি তোদের 20,000 টাকা দেব। এই টাকা দিয়ে তোরা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে কাজ শুরু কর। সত্যি বাবা, তুমি অনেক ভালো। আমি এখনই রেনুকে গিয়ে খবরটা দিচ্ছি। দাদু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কাল থেকেই কাজ শুরু করব। আমাদের ছোট হোটেলটা তো তৈরি হয়ে গেল। কাঠের টেবিল, বেঞ্চ, রান্নার সব হাঁড়ি পাতিল সব গুছিয়ে ফেলেছি আমরা। বাবার দেওয়া 20,000 টাকা দিয়েই তো এতদূর করতে পারলাম। আর দাদুর বুদ্ধিটা কিন্তু অসাধারণ ছিল, তাই না? সব তো বুঝলাম মিতা, কিন্তু এখন মনে মনে আমার খুব ভয় করছে রে। ঘরে রান্না বান্না আর ব্যবসা করে মানুষকে খাওয়ানো কি এক কথা? আমরা দুজন কি সত্যি সত্যি সবকিছু সামলাতে পারবো? যদি আমাদের রান্না কারোর পছন্দ না হয়, যদি দোকান না চলে? একদম ভয় পাবি না রেনু, তুই এত সুন্দর রান্না করিস। আর মা তো আমাদের চিংড়ি ভাজা আর খিচুড়ির রেসিপি শিখিয়ে দিয়েছে। তুই শুধু নিজের উপর ভরসা রাখ। সত্যি রে মিতা, তুই পাশে না থাকলে আমি হয়তো এই দুঃসাহস করতেই পারতাম না। ওসব কথা ছাড় তো এখন। শোন, পরশু সকাল থেকেই আমাদের হোটেলের শুভ উদ্বোধন। প্রথম দিন আমরা মেনুতে রাখবো গরম খিচুড়ি, বেগুন ভাজা আর সাথে চিংড়ি ভাজা। একদম ঠিক। চল, আজকের মতো বাড়ি ফিরি। পরশু থেকে নিঃশ্বাস ফেলার সময় পাওয়া যাবে না। রেনু, রেনু, শোনো, তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। সজীবদা, এত সকালে আপনি আমাদের বাড়িতে? কি সুখবর সজীবদা? আরে তোমার চাকরির ব্যাপারে। সেদিন মিতা আমাকে তোমার সমস্যার কথা বলছিল না? আজকে সকালে অফিসে পৌঁছেই শুনলাম আমাদের অ্যাকাউন্টস বিভাগে হঠাৎ একটা জুনিয়র পিয়ন এবং ক্লার্কের পদ খালি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে স্যারকে তোমার কথা বলেছি। ও, উনি আমাকে বলল তোমাকে কালকে সকালে সব কাগজপত্র নিয়ে অফিসে পাঠাতে। উনি স্বয়ং তোমার ইন্টারভিউ নেবে। তোমার চাকরিটা প্রায় নিশ্চিত বলা চলে। আসলে সজীবদা, আমার জন্য আপনি এত কষ্ট করেছেন, ম্যানেজারের সাথে কথা বলেছেন, এর জন্য আপনাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কিন্তু কি রেনু? সজীবদা, আমার আর চাকরির কোনো দরকার নেই। মানে দরকার নেই মানে? তুমি না দিন রাত একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলে। এত বড় একটা সুযোগ হাতের সামনে পেয়েও তুমি বলছো দরকার নেই। সজীবদা, আমি আর মিতা মিলে একটা নতুন পদ খুঁজে পেয়েছি। বিমল কাকু আর সমরেশ দাদুর সহযোগিতায় আমরা মোড়ের মাথায় একটা ছোট দোকান চালু করেছি। কাল থেকে আমাদের খাবারের দোকান চালু হতে যাচ্ছে। বলো কি, তোমার হোটেল দিয়েছো? হ্যাঁ, মিতা আর আমি ঠিক করেছি, ছোটখাটো চাকরি না খুঁজে আমরা নিজেরাই কিছু করব। খিচুড়ি, চিংড়ি ভাজা আর নানা রকম পদ তৈরি করব। চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসা করবার সিদ্ধান্তটা অনেক ভালো। সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আপনি কাল অবশ্যই আমাদের দোকানে আসবেন। অবশ্যই আমি থাকবো। এখন আসি, পরে কথা হবে। আমি বলে রাখলুম, তোরা একদিন নাম করা ব্যবসায়ী হবি।
প্রথম দিনের খাবার মুখে দিয়েই আমি বুঝতে পারছি এই গরম গরম খিচুড়ি আর চিংড়ি ভাজবার স্বাদ এই শহরের নামি দামি হোটেলেও পাওয়া যায় না। একদম ঠিক কথা বলেছেন দাদু। আমি তো অবাক হয়ে যাচ্ছি। রেনু, মিতা, এ দুজন যে এত দারুণ রান্না করতে পারে। এরা অল্প কয়েকদিনের আয়োজনে এত সুন্দর একটা খাবারের হোটেল দাঁড় করিয়ে ফেললো। দাদুর বুদ্ধি আর কাকার দেওয়া টাকার জন্যই তো আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি। দাদু, আরেকটু চিংড়ি ভাজা দি। আর সজীবদা, তোমার পাতে তো খিচুড়ি একদম শেষ, আরেকটু দি। দে দে, আরো একটু দে। আজকে আর কোনো নিয়ম মানবো না, পেট ভরে তৃপ্তি করে খাবো। গ্রামের অন্য মেয়েদের তো তোমাদের দেখে শেখা উচিত। শুধু চাকরির আশায় বসে না থেকে নিজেরা যে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করেছো, এটা সত্যি এক বিরাট ব্যাপার। আমাদের এই পথ চলায় আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাই সবচেয়ে বড় সম্বল। এখন শুধু একটাই চাওয়া, বাবার মুখে যেন আবার হাসি ফোটাতে পারি, অভাবটা যেন দূর হয়। নিশ্চয়ই পারবি। তোমাদের এই আশীর্বাদটাই তো আমাদের আসল পুঁজি। দাদু, খাওয়া শেষ করো, এরপর চা করে দিচ্ছি। মামা বাবু, আজই চলে যেতে হবে? আরো কয়েকটা দিন থেকে গেলে কি এমন ক্ষতি হতো? তুমি তো এখন অবসরপ্রাপ্ত মানুষ, তাড়াহুড়োর তো কিছু নেই। আর বলিস নে ভাগ্নে, থাকতে তো আমারও খুব মন চাইছে। রঘুর দোকানের চা, বৌমার হাতের রান্না আর নাতনিদের হোটেল সব আমার মনে গেঁথে থাকবে। কিন্তু শহরে তোর মামির শরীরটা তেমন ভালো নেই, একা মানুষ, আমাকে তো ফিরতেই হবে। মামা বাবু, আপনি আসাতে এই কটা দিন বাড়িটা কেমন গম গম করছিল। এখন আপনি চলে গেলে বাড়িটা একেবারে খাঁ খাঁ করবে। বৌমা, তোমাদের এই আতিথেও তো আমি কোনোদিন ভুলবো না। দাদু, কথা দাও খুব তাড়াতাড়ি আবার আমাদের এখানে আসবে। নিশ্চয়ই আসবো দিদি ভাই, তোদের হোটেলের আরো উন্নতি দেখতে আমাকে তো আসতেই হবে। তোরা খুব মন দিয়ে কাজ করিস। চলো মামা বাবু, আমি তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চল বৌমা, নাতনি, আসি তাহলে, আমি আবার আসবো। কি রেনু, আজকে মনে হচ্ছে দোকান একটু আগেই বন্ধ করে দিলে? বাড়ি ফিরছো নাকি? আজকে খদ্দের কেমন হয়েছিল? আজ বিকালের দিকেই সব খাবার শেষ হয়ে গেল। খদ্দেরদের ভিড় এতটাই ছিল যে হাঁপ ফেলার সময় পাইনি। খাবার দ্রুত শেষ হয়ে গেছে বলে দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি। সত্যি রেনু, তোমাদের দুজনের এই সাফল্য দেখে আমি ভীষণ অবাক হয়েছি। এই অল্প কয়েকদিনের মধ্যে তোমরা যেভাবে ব্যবসাটা একটা সুন্দর করে গুছিয়ে নিয়েছো, তা কল্পনারও বাইরে। সবকিছুই তো আসলে সময়ের উপর নির্ভর করে সজীবদা। এই তো কিছুদিন আগেও একটা ছোট চাকরির জন্য কতটা হতাশ ছিলাম, কিন্তু এখন আর সেই হতাশা নেই। নিজের হাতে তৈরি করা খাবারে যখন মানুষ তৃপ্তি পায়, তখন যে কি আনন্দ হয় তা বলে বোঝাতে পারবো না। আত্মনির্ভর হওয়ার যে আনন্দ, সেটা অন্য কিছুতে নেই। গ্রামের সব মেয়েদের তো তোমাদের মতো হওয়া উচিত। তোমরা দেখিয়ে দিয়েছো যে মেয়েরাও চাইলে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই গড়তে পারে। জানো সজীবদা, এখন আমাদের সংসারে আর আগের মতো অভাব নেই। গত কয়েকদিনের লাভের টাকা দিয়ে বাবার ব্যবসার কিছু ধার শোধ করেছি। শুনে খুব ভালো লাগলো রেনু। এভাবেই এগিয়ে যাও। আমার শুভকামনা সব সময় তোমাদের সাথে আছে। অনেক ধন্যবাদ সজীবদা, আজ তবে আসি। মামিতা, আয় আয় আয়। বুঝলে গিন্নি, আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে। দুদিন আগেও যে মেয়েটা তোমার আঁচল ধরে ঘুরে বেড়াতো, আজকে সে নিজের পায়ে দাঁড়িয়েছে। তার বলতে আমি তো ভাবতেই পারিনি ওরা দুজন মিলে এত সুন্দর করে একটা দোকান সামলাতে পারবে। সব ওপরওয়ালার ইচ্ছা, সব তোমাদের আশীর্বাদ। মা, এই নাও, এটা আমাদের হোটেলের প্রথম সপ্তাহের লাভের টাকা। এটা তুমি নিজের কাছে রাখো। পাগল মেয়ে, এই টাকা নিয়ে আমি কি করব শুনি? এটা তোর প্রথম রোজগারের টাকা, তোর মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের ফল। এই টাকা তোর কাছেই থাক মা, তোর নিজের কত শখ আহ্লাদ আছে, কাজে লাগবে। মা, তুমি এমন কথা বলতে পারলে? আমার এই জীবনের সবটুকু তো তোমাদেরই দেওয়া, তোমরাই তো আমার সব। মারে, তুই প্রমাণ করে দিয়েছিস যে একটা মেয়ে 100টা ছেলের সমান হতে পারে। এই টাকাটা তুমি রাখো মা, তোমার হাতেও তো কিছু টাকা পয়সা থাকা দরকার। বেঁচে থাক মা, ওপরওয়ালা তোর ইচ্ছা যেন পূরণ করে।
আমাদের ব্যবসা এত ভালো চলবে ভাবতেই পারিনি। আমরা দুজন কাজ করে পারি না। ভাবছি কি জানিস, দোকানে একজন লোক নেব, মাসের শেষে মাইনে দিব। ভালোই হয়, আমিও একই কথা ভাবছিলাম। এই টাকাগুলো রাখ। এত টাকা আমাকে কেন দিচ্ছিস? লাভের টাকা সমান ভাগে ভাগ করে নেওয়ার কথা, কিন্তু তুই আমাকে সবসময় বেশি টাকা দিস। তাতে কি হয়েছে? তোর ইনকাম দিয়ে তোদের সংসার চলে, এই জন্য টাকা পয়সা দরকার হয় রে। সত্যি রে, তোর মতো একজন বান্ধবী থাকা ভাগ্যের বিষয়। তুইও অনেক ভালো। আর কথা নয়, তাড়াতাড়ি ওইদিকে চল, খদ্দের বসে আছে। চল চল।